দর্শক মণ্ডলী, দুর্ঘটনাজনিত কারণে মানুষের জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা মাঝে মধ্যেই দেখি যে আমাদের অনেক আত্মীয়স্বজন, পরিচিতজন অথবা নিজেরাই কখনো না কখনো দুর্ঘটনায় আক্রান্ত হই। এই দুর্ঘটনার পরে আসলে কি কি ঘটনা ঘটে? আমাদের অনেকেরই অঙ্গহানি ঘটে এবং মানবিক কারণে আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে এই রোগীগুলো নেগলেক্টেড হয় অথবা চিকিৎসার অভাবে কিংবা না জেনেই চিকিৎসা করে সেক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হন। এই যে অঙ্গহানি হওয়া অথবা জীবন থেকে অনেক কিছুর ক্ষতির কারণ যে আমরা অনেক সময় দেখেছি হাত কেটে পড়ে গেছে, পা কেটে পড়ে গেছে, এরকম অনেক ঘটনা আমরা শুনেছি এবং দেখি আমাদের চারপাশে। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই বিষয়গুলোই কথা বলবো। এটি অত্যন্ত মানবিক বিষয় এবং আমার মনে হয় যে অত্যন্ত জরুরি এই কারণে যে সামনে আমাদের ঈদ আসছে এবং ঈদে আমরা সাধারণত কোরবানি করতে গেলে অনেক সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে। গরু জবাই অথবা পশু জবাইয়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের হাত কাটা পড়ে, আঙ্গুল কাটা পড়ে এবং আমাদের অঙ্গহানি হতে পারে। এই সময়গুলোতে আসলে কি ধরনের সচেতনতা দরকার, বা যদি ঘটেই যায় দুর্ঘটনাটি তাহলে আসলে কি করণীয়, সেই বিষয়টি আজকের আমাদের আলোচনায় থাকছে। পুরো অনুষ্ঠানে আমি থাকছি ডাক্তার শাহেদ ইমরান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান হেলথ ফর পিপলে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন প্লাস্টিক সার্জন আমাদের সাথে উপস্থিত আছেন। আপনারা সবাই চেনেন, অত্যন্ত তরুণ এবং আমার মনে হয় যে এই মুহূর্তে খুবই ভালো কাজ করছেন, সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেন, গবেষণাও করছেন। আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি ডাক্তার অভিজিৎ সরকার, সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, এই প্রতিষ্ঠান। ডাক্তার অভিজিৎ সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এসেছেন। আমরা মনে করি আমাদের বাংলাদেশের গৌরব বলা বা আমরা তারকা যাদেরকে বলি, চিকিৎসকরা হচ্ছে তাদেরই একজন। এবং আমরা যে কোনো অনেক সময় দুর্ঘটনা ঘটতে দেখেছি, আগুনে পুড়ে বা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে অনেক সময় দেখা গেছে এই ধরনের অসংখ্য রোগী আপনাদের বার্ন ইনস্টিটিউটে চলে আসে। সেক্ষেত্রে আসলে আমরা আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখেছি। আমি আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি যে দুর্ঘটনাজনিত হাত কাটা, এবং এই হাত কাটাকে বাঁচানোই আমাদের প্লাস্টিক সার্জারির মূল লক্ষ্য। এই বিষয়ে কথা বলবো। দুর্ঘটনাজনিত কারণে আসলে আমাদের কি কি অঙ্গহানি হতে পারে, এই বিষয়টি একটু মোটা দাগে আপনি যদি বলেন। ধন্যবাদ শাহেদ। আসলে দুর্ঘটনা এটা প্রতিনিয়তই ঘটছে। তো এই দুর্ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে থাকে মোটরসাইকেল দুর্ঘটনাগুলো। আপনি আমাদের বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি দুর্ঘটনা নিয়ে যারা সবচেয়ে বেশি ডিল করে তারা হচ্ছে পঙ্গু হাসপাতাল, নিটোর যেটাকে আমরা বলি। তো সেখানেও এরকম দুর্ঘটনার পরে অনেক রোগী আসে যাদের হাত কেটে পড়ে গেছে বা আঙ্গুল কেটে পড়ে গেছে। পড়ে যাওয়া ছাড়াও কিছু কিছু দুর্ঘটনায় দেখা যায় যে তার চামড়া, মাংস এবং হাড়ের কিছু অংশ নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো আগে আমাদের এখানে যখন আসতো বেশিরভাগ ক্ষেত্রেই এটা পুনর্গঠনের মাধ্যমে এটাকে সারিয়ে তোলা সম্ভব হতো না। তো বর্তমানে প্লাস্টিক সার্জারির যে আধুনিকায়ন বা প্লাস্টিক সার্জারির যে ডেভেলপমেন্টটা হয়েছে আমাদের, সেই কারণে কিন্তু আমরা রোগীদেরকে এই আশ্বাসগুলো দিতে পারি যে যদি কারো দুর্ঘটনার কারণে চামড়া নষ্ট হয়ে যায় বা মাংস নষ্ট হয়ে যায় অথবা হাড় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো পুনর্গঠনের মাধ্যমে আবার তাকে তার সেই অঙ্গটা ফিরিয়ে দেওয়া সম্ভব। এবং সে এর মাধ্যমে যদি পায়ে হয়ে থাকে সে হাঁটাচলা করতে পারবে, হাতে হলে সে হাত দিয়ে সে কাজ করতে পারবে। ইভেন যেটা সবচেয়ে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে অনেক সময় দুর্ঘটনার পরে আঙ্গুল কেটে পড়ে যাচ্ছে, সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, আবার হাত সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এই ধরনের রোগীরাও কিন্তু এখন চিকিৎসা পাচ্ছে। আমাদের বার্ন ইনস্টিটিউটে প্রতিনিয়ত এই ধরনের রোগী আসে এবং এইগুলা আগে আমরা যে সার্জারিগুলো করতাম সেই সার্জারির মাধ্যমে অনেক সময় দেখা যেত যে এই অঙ্গগুলা আবার শরীরের সাথে পুনঃস্থাপন করা সম্ভব হতো না। কিন্তু বর্তমানে এইগুলা আমরা অহরহই করছি এবং পুনঃস্থাপনের মাধ্যমে তার যে হাতের যে ফাংশন বা আঙ্গুলের যে ফাংশন এটা কিন্তু ফিরে আনা সম্ভব হচ্ছে। তো এটা একটা বড় আশার বাণী আমি মনে করি রোগীদের জন্য। আর এগুলা এই হাত বা অঙ্গ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই অঙ্গটা মনে করেন যে আজকে খুলনায় বা যশোরে এরকম একটা ঘটনা ঘটলো, তখন ওই অঙ্গটা কিভাবে ঢাকায় নিয়ে আসবে বা নির্দিষ্ট একটা সেন্টারে যেখানে এই অপারেশনগুলো হয়ে থাকে সেখানে কিভাবে নিয়ে আসবে, এই যে সংরক্ষণের যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটাই কিন্তু একটা বড় ভূমিকা পালন করে।
কারণ সংরক্ষণের পদ্ধতিটা যদি সঠিক না হয় তখন কিন্তু এইটা সার্জারির মাধ্যমে প্রতিস্থাপন করা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় এবং সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্টই বেশি হয়। আচ্ছা, অর্থাৎ যদি এখানে একটা সময় একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়, আপনি যেটি বলছিলেন খুব চমৎকার করে বলছিলেন গল্পের ছলে, বাট এই বিষয়টি কিন্তু খুবই জরুরি আমাদের দর্শকদের জন্য জানা, যে কোনো এক জায়গায় যদি অনেক দূরে যেখানে এই চিকিৎসা হয় না, সে চিকিৎসা কেন্দ্রে যেতে বা ঢাকায় আসতে আসতে আসলে কিভাবে সে চিকিৎসাটি পাবে, এটা একটা বড় বিষয়। আপনি যদি একটু এই বিষয়টি সুন্দর করে বলে দেন। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা যখন অঙ্গটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে নিকটবর্তী কোনো হাসপাতালে সে যেতে পারে, সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে বা যে কোনো হাসপাতালে গেলে সেই অঙ্গটা প্রিজার্ভ করার জন্য প্রথমেই আমরা যেটা করি যে অঙ্গটা বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আমরা একটা স্যালাইন সক গজ দিয়ে, স্যালাইনে ভিজানো একটা গজ দিয়ে আমরা পেঁচিয়ে নেই। তো সেই অংশটা আমরা একটা পলিথিনের ব্যাগে, ড্রাই পলিথিনের ব্যাগ, সেই ড্রাই পলিথিনের ব্যাগে আমরা রেখে সেই মুখটা বন্ধ করে দিব। তারপরে ড্রাই পলিথিনের ব্যাগটা আমরা আরেকটা কন্টেনারের মধ্যে নিব, যে কন্টেনারে বরফ দেওয়া থাকবে, অথবা আরেকটা পলিথিনের মধ্যে নিব যেই পলিথিনে বরফ দেওয়া থাকবে। আমাদের টার্গেটটা হচ্ছে যে অঙ্গটা আমরা প্রিজার্ভ করব সেই অঙ্গটা সরাসরি কোনো পানিতে দেওয়া থাকবে না। বেশিরভাগ সময় যে ভুলটা হয় এটা নর্মাল স্যালাইনে ডুবিয়ে নিয়ে আসে, এটা আমরা চাই না। আসলে এই নর্মাল স্যালাইনে ডুবিয়ে নিয়ে আসলে কোষগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এটা কোনোভাবেই নর্মাল স্যালাইন বা পানিতে ডুবানো থাকবে না এবং সরাসরি বরফের উপর থাকবে না। তো আমরা যে প্রিজার্ভেশনের কথাটা বললাম ওটা হলে এই সমস্যাটা এড়ানো যায়। এটাই হচ্ছে সংরক্ষণের পদ্ধতি। এইভাবেই কিন্তু যদি নিয়ে আসে, আমরা 6 ঘন্টা অনেক সময় বলি যে গোল্ডেন আওয়ার, 6 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারলে আমরা প্রতিস্থাপন করাটা সহজ হয় বা রেজাল্টটা আমাদের সুবিধাজনক হয়। কিন্তু 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত আমরা করতে পারি এভাবে যদি সংরক্ষণ করে নিয়ে আসা যায়। তাহলে যেটি আবার একটু যদি দর্শকদের জন্য আমরা বলি যে একটি পলিথিনের মধ্যে, একটা পরিষ্কার পলিথিনের মধ্যে সেখানে পানি থাকবে না, পলিথিনের মধ্যে সেই অঙ্গটি যদি এটি আঙ্গুল আমরা ধরে নেই যে একটা আঙ্গুল কাটা পড়েছে, পুরোপুরি কাটা পড়েছে, সেই আঙ্গুলটি সেই পলিথিনের মধ্যে রেখে স্যালাইনে ভিজানো গজ দিয়ে পেঁচিয়ে সেই পলিথিনে রাখবো, জি। এরপরে তারপরে এই পলিথিনের মুখটা বন্ধ করে দিব। জি। তারপরে এই পলিথিনটা আমরা আরেকটা পাত্রে রাখবো বা আরেকটা ব্যাগে রাখবো, যে ব্যাগে বরফ থাকবে। অর্থাৎ একটা ঠান্ডা কোল্ড চেইন মেইনটেইনের মতো এরকম থাকবে। এরপরে আমরা একটা হায়ার সেন্টারে যেখানে অপারেশনগুলো হয় সেখানে নিয়ে আসবে, আপনাদের কাছে হয়তো নিয়ে আসবে। এটাই মাইক্রো সার্জারি শব্দটা আমরা অনেকেই শুনেছি। মাইক্রো সার্জারিটি, এই সার্জারিগুলো আসলে মাইক্রোস্কোপের মাধ্যমে করতে হয়, কারণ যে রক্তনালীগুলো জোড়া লাগাতে হয় সেগুলো অনেক ডায়ামিটারটা অনেক ছোট থাকে, এই জন্য মাইক্রোস্কোপ ছাড়া আসলে এই সার্জারিগুলোর ভালো রেজাল্ট পাওয়া যায় না। এই জন্য এটাকে মাইক্রো সার্জারি বলা হয়। আমরা তো মনে করি যে এই ধরনের সার্জারি বোধহয় বাংলাদেশে হয় না, এটা এর জন্য উন্নত কোনো রাষ্ট্রে যেতে হবে, এরকম একটি ধারণা ছিল। আপনাদের এখানে এই ধরনের সূক্ষ্ম কাজগুলো, চিকিৎসাগুলো বা রিকনস্ট্রাকটিভ সার্জারি আমরা যেটা বলে থাকি, কি ধরনের অপারেশনগুলো আপনারা এখানে করেন এ ধরনের দুর্ঘটনাজনিত কারণে? আমি প্রথমেই আপনাকে বলেছি যে দুর্ঘটনার কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা হচ্ছে যে যেটা আপনি বললেন সবচেয়ে ভয়ানক ক্ষতি যেটা হতে পারে, সে অঙ্গটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে শরীর থেকে, এইটা হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে সামনে যেহেতু কোরবানির ঈদ আছে, ওই সময়ে ঢাকা মেডিকেল কলেজের যে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে ছাড়াও সারা বাংলাদেশেই আপনার অনেক রুগী আসে যাদের কোরবানির সময়ে আঙ্গুল কাটা অসাবধানতাবশত কেটে যাচ্ছে, কেটে গিয়ে হাতের যে রগ আছে আমরা যেটাকে টেন্ডন বলি, হ্যাঁ, তারপরে নার্ভ যেটা স্নায়ু, সেগুলো কেটে যায়। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, হ্যাঁ। তো এইগুলো রিপেয়ার করে দিতে হয় এবং এইগুলো রিপেয়ারটা আপনার যদি সঠিক সময় করা যায় এবং সঠিকভাবে করা যায় তাহলে সেগুলোর আউটকাম ভালো হবে। জি। তো এটা আমরা করে থাকি, আমাদের বার্ন ইনস্টিটিউটে নিয়মিতই হয়। এছাড়া আপনার যদি আমি বলেছি যে চামড়া বা মাংস যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই চামড়া মাংসটা আবার রিপ্লেস করে দিতে হয়। রিপ্লেস করে দিলে তখন সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় দুর্ঘটনার কারণে হাড় ভেঙে গেছে, হাড় ভেঙে গিয়ে হাড় বের হয়ে আছে। তো ওই হাড়টা যদি দীর্ঘদিন এক্সপোজ থাকে, এরকম বের হয়ে থাকে, ওইটা যদি ঢাকনা না থাকে তাহলে কিন্তু হাড়টা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। তো সেই হাড়টা নষ্ট হয়ে যায়, ইনফেকশন হয়, সেই কারণেই কিন্তু হাত পা কেটে ফেলতে হয় একটা সময়। তো এই জন্য যত দ্রুত এই হাড়, যেগুলা আমরা বলি যে হাড় এবং যে রগগুলা বলি, এগুলা যত দ্রুত ঢেকে দেওয়া যায়, চামড়া মাংস দিয়ে ঢেকে দেওয়া যায়, ততই কিন্তু এই অঙ্গগুলা আপনার সংরক্ষণ করা অঙ্গগুলাকে মানে প্রতিস্থাপন করাটা
সহজ হয়ে যায়। সহজ হয় এবং আসলে অঙ্গহানি থেকে জীবনে আসলে এটি একটা বড় ঘটনা, দুর্ঘটনা, সেখান থেকে বেঁচে যেতে পারেন একজন মানুষ। এটা অভিনব একটি বিষয়। দর্শক মণ্ডলী, আপনারা তো জানেন যে আজকে আমরা শুরু থেকেই বলছিলাম যে আমরা আজকে দুর্ঘটনাজনিত যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আজকে কথা বলছি। দুর্ঘটনাজনিত কারণে যে হাত পা কাটা সেটি সংরক্ষণ করা বা বাঁচানো যে আমাদের মূল লক্ষ্য, সেটা প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট করে এবং আমাদের সাথে তেমন একজন প্লাস্টিক সার্জন আমাদের সাথে উপস্থিত আছেন। আপনারা যদি আজকে আলোচনায় কেউ প্রশ্ন করতে চান, দর্শক আপনারা জানেন এটিএন বাংলা স্ক্রলে দেখানো নম্বরে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা আজকে স্যার যদি একটু আপনার কাছ থেকে এবার, যেহেতু বার্ন শব্দটি আমাদের খুব পরিচিত, বার্ন ইনস্টিটিউটে আপনি যেহেতু আছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, আমরা তো আগুনে পোড়া দগ্ধ, আমরা গগন বিদারী অনেক ঘটনা আমরা দেখেছি যে মানুষের জীবনে ঘটছে। একসাথে একই পরিবারের সকল সদস্যই মারা গেছে বা মারা যাচ্ছে। এ ধরনের ঘটনায় আসলে আপনাদের ক্যাপাসিটি তুলনায় কিন্তু সেটা চিকিৎসা করা খুব কঠিন হয়ে পড়ে। আসলে কতটুকু দুর্ঘটনার মানে বার্ন কতটুকু হলে বাসাতে বসেই সে চিকিৎসা করতে পারবে অথবা আপনার কাছে হাসপাতালে আসতে হবে, এই নিয়ে একটু আমি দর্শকদের জানাতে যদি পারেন। আচ্ছা, প্রথমেই আমি যেটা বলবো যে আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যে আমরা যেটা ক্রাইটেরিয়া বলি যে একজন শিশু বা বৃদ্ধ লোকের যদি আপনার শরীরের 10 ভাগের বেশি পুড়ে যায়, তার সমস্ত শরীরটাকে যদি আমরা 100 ভাগ ধরি, তাহলে সেটা যদি 10 ভাগের বেশি পুড়ে যায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এবং একজন প্রাপ্তবয়স্ক তার শরীরের যদি 15 ভাগের বেশি পুড়ে যায় তাহলে আমরা হাসপাতালে ভর্তির জন্য বলি। তার মানে হচ্ছে 10 ভাগের বেশি পুড়ে গেলে বা 15 ভাগের বেশি প্রাপ্তবয়স্ক পুড়ে গেলে সেটাকে আমরা কিন্তু মেজর বার্ন বলি। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ঘরে বসে চিকিৎসা নিতে পারবেন না। তো আরও কিছু ব্যাপার নিয়ে আমরা মেজর বার্ন বলি, যেমন আপনার 1-2%ও পুড়ে গেলে শরীরের, সেটাকে আমরা মেজর বার্ন বলি। কখন বলি? যদি বৈদ্যুতিক কোনো দুর্ঘটনায় যদি পুড়ে যায়, ইলেকট্রিক শক যেটাকে বলি। এছাড়া আপনার যদি মুখমণ্ডলে পুড়ে যায় বা হাতে পুড়ে যায় বা আমরা বলি যে যৌনাঙ্গ, ওই রিজনটা যদি পুড়ে যায় তাহলে 1% বার্ন হলে আমরা বলি যে হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা, এছাড়া অনেক সময় এটা আগে ঘটে থাকতো যে কেমিক্যাল বার্ন, অ্যাসিড নিক্ষেপের কারণে। এই দুর্ঘটনাগুলো এখন কমে গেছে আমাদের বিভিন্ন স্টেপ নেওয়ার কারণে। তো কেমিক্যাল বার্ন হলে কিন্তু 1% হলেও সেটা হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু আর যদি বলতে চাই যে সবচেয়ে ক্ষতিকর ব্যাপার যেটা আপনার গতকালকে শান্তিনগর কমপ্লেক্সে একটা ঘটনা ঘটেছে। সেখান থেকে আমাদের 4 জন পেশেন্ট ভর্তি হয়েছে। 4 জন পেশেন্টের শরীরে কিন্তু 1% বার্নও নাই। আচ্ছা, কিন্তু তাদেরকে আমার ভর্তি করা লাগছে। সেটা কি কারণে? সেটা হচ্ছে সেই ঘটনাটা ঘটেছে একটা বদ্ধ স্পেসে। আচ্ছা, বদ্ধ স্পেসে ঘটনাটা ঘটেছে। বদ্ধ স্পেসে ঘটনা ঘটলে হয় কি, ধোঁয়া এসে শ্বাসনালীটা পুরায় ফেলে। তো শ্বাসনালীতে যদি বার্ন হয়, আমরা যদি সাসপেক্ট করি যে শ্বাসনালীতে বার্ন হতে পারে, তাহলে কিন্তু সেটা লাইফকে একটা ঝুঁকিপূর্ণ করে ফেলে। সেই রোগীর যদি শরীরে বার্ন দেখা নাও যায়, তাকে কিন্তু আপনার অবজারভেশন রাখতে হবে অন্তত 72 ঘন্টা পর্যন্ত। কারণ এই সময়ে তার শ্বাসনালী ফুলে গিয়ে তার জীবন ঝুঁকির সম্ভাবনা আছে এবং তাকে লাইফ সাপোর্টে দেওয়ার প্রয়োজন হতে পারে। এই সিনারিওগুলো আমি যেগুলো বললাম, এগুলো হলে আপনার ঘরে বসে চিকিৎসা নেওয়ার কোনো উপায় নেই। অথচ আমরা কিন্তু চোখে দেখি না মানে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো অনেক সময় অবহেলায় আমরা কিছুই হবে না মনে করে হয়তো বাসায় থেকে যাই। এটি আসলে খুবই জরুরি একটি প্রসঙ্গ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতির পরে ফিরে এসে দর্শক আজকের আলোচনা করছি আমরা প্লাস্টিক সার্জারির নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা দুর্ঘটনাজনিত যে সমস্যাগুলো হয় আমাদের জীবনে প্রতিনিয়তই আমরা দেখি এবং সম্মুখীন হই দুর্ঘটনার। আসলে কি করণীয় রয়েছে, কোথায় গিয়ে চিকিৎসা নেব, এ ধরনের অনেক তথ্য আমাদের অজানা রয়েছে। সেই অজানা বিষয়গুলোই আজকে আমরা জানানোর চেষ্টা করছি। বিরতির পরে ফিরে এসে আবারও এই বিষয়ে আলোচনা করব। দর্শক নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল এই অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমরা কথা বলছি প্লাস্টিক সার্জারি বিষয় নিয়ে, বিশেষ করে হাত কাটা বা অঙ্গহানি
সেক্ষেত্রে আমরা সংরক্ষণ কিভাবে করব বা কিভাবে আমরা আসলে এই যে এ ধরনের দুর্ঘটনাজনিত কারণে কিভাবে চিকিৎসা নিব সেই বিষয়গুলো আজকে আলোচনায় আছেন আমাদের ডক্টর অভিজিৎ সরকার। আমরা তার স্যারের কাছ থেকে অনেকগুলো বিষয় আমরা জেনেছি ইতিমধ্যে, আমরা আরও কিছু সচেতনতামূলক বিষয় জানতে চাই। স্যার, আমরা আসলে যে বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনাদের ইনস্টিটিউট, আমরা আগুনে পোড়া বা পোড়া যে কোনো রোগী আসলে সাধারণত আমরা সবসময় যাইতে চেষ্টা করি আমরা ঢাকা মেডিকেল কলেজ অথবা বার্ন ইনস্টিটিউট, এখন আলাদা একটি প্রতিষ্ঠান, সেখানে যাই। এই ইনসিডেন্টসগুলোকে আসলে বা এই বার্ডেনগুলোকে কমানো যাওয়ার ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? আচ্ছা, আমাদের যে পরিমাণ বিছানা আছে বার্ন ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেলে, জি, এটা সবসময় কিন্তু সেই বিছানার থেকেও বেশি রোগী আমাদের এখানে আসে। তার মানে হচ্ছে আপনার এই পোড়া রোগীর সংখ্যা অনেক। তো এই পোড়া রোগীর সংখ্যাটা যদি না কমানো যায়, আসলে আপনার চিকিৎসা করে শেষ করা যাবে না। জি, এই পোড়া রোগীর সংখ্যাটা কমাতে হলে আপনাকে জনসচেতনতা তৈরি করতে হবে। সেই জনসচেতনতা আপনি তৈরি করতে হলে বিভিন্ন লেভেল থেকে এটা তৈরি করতে হবে। শুধু যে ডাক্তাররা জনসচেতনতা তৈরি করবে তা না, এখানে সরকারের ভূমিকা আছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে। তো এটা যেটা হয় যে আপনি গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। যেমন আমরা যদি জনসচেতনতামূলক এই নিউজগুলো প্রচার করি যে হ্যাঁ আপনি বাসায় আগুন লাগলে কি করবেন, বা এটাকে আগুন লাগা বা তরল পদার্থ পরে পুড়ে যাওয়া এটা যেন না হয়, আপনি এই সাবধানতাগুলো অবলম্বন করবেন, এটা আমাদের প্রচার করাটা খুব জরুরি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে দুর্ঘটনাগুলো ঘটে আমাদের এখানে কিছুদিন পরপরই 8 জন 10 জন করে একই ফ্যামিলির রোগী আসতেছে। তো এই ঘটনাগুলো কিন্তু বাসায় ঘটতেছে। দেখা গেছে যে আপনার বদ্ধ কিচেন, সেই বদ্ধ কিচেনে হয়তো বা জানালা খুলেনি, ঘুম থেকে উঠে গিয়ে আগুন ধরালো আর বার্স্ট হয়ে গেল, গ্যাস সিলিন্ডার বার্স্ট। এটা কিন্তু খুব মহামারী আকারে দেখা দিয়েছে। তো এটা কমানোর জন্য আমাদের কয়েকদিন আগেও দেখেছেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের প্রতিষ্ঠানে এসেছিলেন এবং উনি কিন্তু এটার ব্যাপারে তৎপর। উনি বেশ কিছু স্টেপও নিয়েছেন যে এটা কিভাবে করা যায়, আন্তঃমন্ত্রণালয় কিছু স্টেপ নেওয়ার জন্য উনি চিন্তা ভাবনা করতেছেন। কারণ বিদেশে আমি কিছুদিন আগে চীনে একটা এরকম বার্ন ট্রেনিংয়ে গিয়েছিলাম। তো ওদের ইয়েটা হচ্ছে যে আপনি বার্ন রুগী যে পরিমাণ আছে আপনাদের দেশে, ওইটা চিকিৎসা করে আপনি শেষ করতে পারবেন না। এবং চিকিৎসা করতে গেলে যখন আপনার মেজর বার্ন থাকবে, যেটা আমরা ওদের ভাষায় বা আমরা যেটাকে মনে করি মেজর বার্ন বলতে আমরা বলি যে 30%-এর বেশি বার্ন হয়ে গেছে, ওই রোগীগুলো হচ্ছে মোর ক্রিটিক্যাল। জি। আর 30%-এর নিচে বার্ন যেগুলো হয় এগুলো আমরা বলি যে লেস ক্রিটিক্যাল। অনেক সময় এটা নির্ভর করে যে 30%-এর কম শ্বাসনালী পড়ে গেলেও ক্রিটিক্যাল বলি, কিন্তু মোর ক্রিটিক্যাল যে রোগীগুলো আছে সেই রোগীগুলোকে যদি আপনার প্রায়োরিটি দিতে হয় তাহলে লেস ক্রিটিক্যাল রোগী আপনাকে কমাতে হবে। জি জি। তো এটা না হলে সম্ভব না, এই জন্যই প্রিভেনশনটা দরকার। তো প্রিভেনশনের জন্য যেই কথাগুলো বললাম আমি, এইভাবে যদি আমরা স্টেপ নিতে পারি, সরকারি কিছু উদ্যোগ লাগবে, তাহলে কিন্তু এই প্রিভেনশনগুলো সম্ভব। মানে মূলত ব্যক্তিগত সচেতনতা খুব বাড়ানো খুব জরুরি, এটি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে করা যেতে পারে। আমরা অনেক সময় গরম পানিতে হাত পুড়ে যাওয়া এগুলো অহরহই ঘটে আমাদের, বিশেষ করে মা বোনদের এই ঘটনাগুলো ঘটে। সঙ্গে সঙ্গে হয়তো অনেকে টুথপেস্ট লাগান অথবা টোটকা কিছু চিকিৎসা নেন, অনেকে গ্রামেগঞ্জে তো কবিরাজি চিকিৎসা আমরা দেখি। এগুলো কি আসলে খুব প্রয়োজনীয় বা আসলে ক্ষতি করতে পারে না? এটা একটা বড় মেসেজ যে আসলে আমি আরেকটা জিনিস বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের বার্নের যে প্রাথমিক চিকিৎসা, এই প্রাথমিক চিকিৎসাটাকে কিন্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাঠ্যপুস্তকে গুরুত্বপূর্ণ একটি, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখনো অনেক রোগী পেয়ে থাকি যারা এবং এরা যে খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে তা না, এরা খুব সলভেন্ট ফ্যামিলি থেকে আসে এবং শিক্ষিত মানুষজন। জি, ওনারা আসেন, ওনারা দেখা গেছে পুড়ে যাওয়ার পরে পেস্ট লাগিয়ে আসেন, তারপর ডিমের যে সাদা অংশটা আছে সেটা দিয়ে আসেন। তো এটা প্রাথমিকভাবে ওনারা দেন কেন? ওইটা দিলে একটা সুদিং ইফেক্ট হয়, ওইটা হ্যাঁ আরাম পায়, কিন্তু এটা কিন্তু ক্ষতিটা আমাদের আরো পরবর্তীতে বাড়িয়ে দেয়। কারণ এই যে জিনিসগুলো ওনারা ওখানে ব্যবহার করছেন, এই জিনিসগুলো কিন্তু জীবাণুমুক্ত জিনিস না। জীবাণুমুক্ত না হওয়ার কারণে এটা আপনার ইনফেকশনের প্রবণতাটা বাড়িয়ে দেয়। আবার ওখানে যে হিট থাকে, সেই তাপমাত্রাটা থাকে, সেই তাপটা কিন্তু এটা বের হতে দেয় না। তাহলে আলটিমেটলি এটা আরো ক্ষতি করতেছে। তো এই জিনিসটা আমাদেরকে প্রচার করতে হবে যে না, এটা ব্যবহার করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের যদি কোনো অংশ পুড়ে যায় শরীরের,
তাহলে আমরা বলি যে 20 মিনিট শুধুমাত্র স্বাভাবিক তাপমাত্রার যে পানি, বরফ না ঠান্ডা পানি না, স্বাভাবিক তাপমাত্রার যে পানি আছে, যে নর্মাল ট্যাপ ওয়াটার, সেই ট্যাপ ওয়াটার তার গায়ে 20 মিনিট দিতে থাকবে। আচ্ছা, সেটা দিলেই তাপমাত্রাটা কমে যাবে এবং তখন ড্যামেজ হওয়ার পরিমাণটা অনেক কমে যাবে। এই যে শুধু সিঙ্গেল একটা মেসেজ যে আপনার পুড়ে গেলে 20 মিনিট শুধুমাত্র স্বাভাবিক তাপমাত্রার প্রবাহমান পানি দিতে থাকুন, আচ্ছা। এই মেসেজটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক বড় বার্নগুলোতে পুড়ে গেলে যে ইনিশিয়াল ড্যামেজটা হয় সেটাকে আমরা আটকাতে পারবো। এবং এটা খুবই জরুরি একটা বিষয় যে শুধু পানিতে এই মেসেজটা যদি আমরা জানি, আজকের আমার মনে হয় দর্শক মণ্ডলী আপনারা সবাই শুনছেন যে আমরা পুড়ে গেলে সাধারণত এই যে টুথপেস্ট বা যে স্যার যেটি বলছিলেন যে ডিমের একটু অংশ আমরা লাগিয়ে থাকি, কিন্তু এটাতে আরও ক্ষতি বেশি হয়। সুতরাং স্বাভাবিক যে প্রবাহমান পানি, ট্যাপ খুললে যে পানি পাওয়া যায়, আমরা সেই পানিতে 20 মিনিট স্যার ধরে রাখলেই এটা অনেকটা উপকারে আসবে। তারপরে চিকিৎসালয়ে গিয়ে সে চিকিৎসা নেবেন, এরকম করছেন। প্লাস্টিক সার্জারিকে আমরা অনেক সময় সৌন্দর্যের চিকিৎসা বলে মনে করি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই এরকম করে। ওবেসিটি একটা বড় প্রবলেম। আমরা মোটা মানুষ অনেকে কিভাবে ফ্যাট, বাংলাদেশে আমরা খুবই বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করি, আমাদের ভুঁড়ি হয় অনেকেরই, এটা জানতেও চায় মানুষজন। সেক্ষেত্রে ভুঁড়ির চিকিৎসা আসলে মানুষ যারা ওবেসড তাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে? প্লাস্টিক সার্জারিতে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? প্লাস্টিক সার্জারি আসলে আমরা যে আলোচনাগুলো করলাম, প্লাস্টিক সার্জারি আসলে মূলত 3টা বিষয় নিয়ে আসলে প্লাস্টিক সার্জারি ডিল করে। তো একটা হচ্ছে যে দুর্ঘটনা, যেটা আমরা আলোচনা করলাম, আর অন্যটা হচ্ছে বার্নের মেজর বাল্ক বার্ন, আর 3 নম্বর অংশটা হচ্ছে এই যে সৌন্দর্য বৃদ্ধি, বিউটিফিকেশন, সৌন্দর্য বৃদ্ধি। এইটা কিন্তু সারা পৃথিবীর মতো আমাদের দেশেও কিন্তু এটার একটা বর্তমানে চাহিদা বেড়ে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে স্থূলতা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়, যে স্থূলতাটা কিভাবে কমানো যায়। আসলে এখানে চিকিৎসার মাধ্যমে স্থূলতা কমানোর পাশাপাশি তার জীবনের কিছু অভ্যাসগত পরিবর্তন কিন্তু করতে হবে। আচ্ছা। আর চিকিৎসার মাধ্যমে যেটা আমরা বলি যে বেশিরভাগ ক্ষেত্রেই সার্জিক্যাল মডিফিকেশন লাগে, সার্জারির মাধ্যমেই করতে হয়। সেটা আমরা ওই লাইপোসাকশনের মাধ্যমে করতে পারি। অনেক সময় লাইপোসাকশন সাথে এক্সেস যদি চর্বি থাকে এবং এক্সেস যদি স্কিন থাকে, সেই স্কিনটা ফেলে দিতে হয়, যেটাকে আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি বলি। আবার সন্তান জন্মদানের পরে অনেক সময় দেখা যায় যে যখন সে নর্মাল লাইফে ফিরে যায় তখন এক্সেস স্কিন থাকে, তো সেই সার্জারিগুলো কিন্তু মমি মেকওভার বা টামি টাক এগুলো আমরা বলে থাকি। এগুলা কিন্তু এখন খুব পপুলার হয়ে যাচ্ছে, মানুষজন তার সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে অনেক সচেতন হচ্ছে আর কি। সেক্ষেত্রে কি অনেকে আবার ভয়ও পান যে আপনি যেটা বললেন যে লাইপোসাকশন হয়, আবার অনেকে লেজার চিকিৎসার কথা বলেন। হ্যাঁ, লেজার চিকিৎসাটা সার্জারি ছাড়া করা যায়, কিন্তু এটার রেজাল্ট এবং এটার যে আউটকামগুলা এগুলা খুব দীর্ঘমেয়াদী না এবং খুব প্লিজিং অনেক সময় হয় না আর কি। আমাদের এক্সপেকটেশন যেমন থাকে সেই এক্সপেকটেশন অনুযায়ী অনেক সময় হয় না। সেক্ষেত্রে কি লাইপোসাকশনই একমাত্র পদ্ধতি, বা দেশের বাইরে উন্নত দেশে কি করে? না, সার্জিক্যাল লাইপোসাকশনের মাধ্যমে আপনার চর্বি কমাতে পারবেন, কিন্তু যেটা লেজার ট্রিটমেন্ট, যেটা আমরা বলি যে অপারেশন ছাড়া কমানো, সেই অপারেশন ছাড়া কমাতে গেলে আপনার যদি অনেক চর্বি থাকে তাহলে এটা আসলে কঠিন হয়ে যাবে। আমার যে এক্সপেকটেশন থাকবে সেই এক্সপেকটেশনে পৌঁছতেও অনেক দিন সময় লেগে যাবে এবং সেই এক্সপেকটেশনে হয়তো বা আমি কখনোই পৌঁছতে পারবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে সার্জিক্যাল কারেকশন করলে একটা মেজর চেঞ্জ সম্ভব। জি। শিশুদের ক্ষেত্রে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একটু শিশুদের বিষয়ে যদি জানি। দুর্ঘটনার কথা যেহেতু বলছিলাম, দুর্ঘটনাজনিত কারণে শিশুদের অনেক সময় চোখ মুখ অনেক পানিতে পড়ে যায়। আপনি শুরুর দিকে একটু বলছিলেন, আরেকটু যদি আমরা জানতে পারি যে আসলে শিশুদের কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, বা এ ধরনের ক্ষেত্রে শিশুদেরকে নিয়ে আমরা আসলে কোথায় যাব বা চিকিৎসা নেব? শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ বার্ন হয়ে থাকে ঘরে, এবং সেটা তরল পদার্থে। যেমন অনেক সময় আমরা পেয়ে থাকি যে গ্রামে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, নিচে খাবারগুলো নিচে রাখে, একই ঘরে থাকে, খাবার নিচে রাখে, ডাল রেখে দিছে, গরম ডাল রেখে দিছে, বাচ্চাটা খেলতে খেলতে এসে ডালের উপর পড়ে গেছে। গতকালকেও আমি একটা ছোট বাচ্চা, খুবই ছোট বাচ্চা, ওকে দেখলাম যে এরকম ডালের উপর পড়ে গেছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই ঘটে থাকে এবং ঘরে। এগুলা কিন্তু এড়ানোর জন্য সচেতনতা ছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি শীতকালে যখন আমরা গরম পানি নিয়ে যাই পাতিলে করে, তখন এটা কিন্তু যে কোনো সময় বাচ্চারা এসে দৌড় দিয়ে আপনার হাতে
আঘাত করলে এটা পরে ওর গায়ে পড়লো, তার গায়ে পড়লো। এই দুর্ঘটনাগুলো এইভাবেই কিন্তু হয়। তো এটা কমানোর জন্য অনেক সময় আমরা বলি যে বালতিতে গরম পানিটা নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ওইটা সাধারণত আপনার হাত থেকে পড়ে গিয়ে তার গায়ে পড়বে না, এটা একটা উপায়। আর তাদেরকে কিচেন থেকে বা রান্নাঘর থেকে যত দূরে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে। আপনার অনেক কাজ আমরা দেখেছি, অনেক চমৎকার কাজ করেন। দর্শকদের জন্য ছোট্ট একটি মেসেজ দিয়ে আমি আজকে শেষ করতে চাই, যদি কিছু বলেন। আমি বলতে চাই যে আসলে দুর্ঘটনা এটা তো অসাবধানতার কারণে বেশিরভাগ সময় ঘটে থাকে। তারপরেও আমাদের যে বার্ন ইনসিডেন্টসগুলো হয়, এই বার্ন ইনসিডেন্টসগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। তো এই ক্ষেত্রে সরকারের ভূমিকার পাশাপাশি জনগণের সচেতনতা খুব জরুরি, খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ স্যার। সচেতনতাই আসলে প্রতিকারের শুরু হওয়া উচিত। আপনি আমাদের সময় দিয়েছেন। আগামীতে নিশ্চয়ই আপনার সাথে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা দুর্ঘটনা জড়িত সমস্যা কিভাবে মোকাবেলা করব, আমরা নতুন করে জীবন, যারা এ ধরনের দুর্ঘটনায় পড়ে থাকেন, নতুন জীবন আমরা প্রত্যাশা করি, আমরা ভালো থাকবার জন্য চেষ্টা করি। সেই জন্যই আমাদের আসলে সচেতন হওয়াটা খুব জরুরি। স্যার আজকে অনেক চমৎকার এবং খুবই প্রয়োজন প্রায়োগিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই আপনাদের সেগুলো কাজে লেগেছে। আমরা আগামী পর্বে নিশ্চয়ই আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার নতুন বিষয় নিয়ে কথা বলবো। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।